নমস্কার। গতকালই মালদার ভয়ঙ্কর ঘটনার কথা আপনাদের বলেছিলাম। শুধু মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের একটা বড় এলাকা জুড়ে মানুষ এসআইআরের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখাচ্ছিলেন গত পরশু থেকে। এবং সেটা এমনি এমনি নয়, যে সমস্ত এলাকায় প্রচুর মানুষ বাদ গেছেন, কোনো কোনো জায়গায় গ্রামকে গ্রাম মানুষ বাদ গেছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তো মালদায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তারপর অভিযোগ আসছিল যে গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর পাহারাদারিতে নাকি আধিকারিকদের, বিচার বিভাগীয় আধিকারিকদের গাড়ি কিছু লোককে চাপা দিয়ে চলে গেছে। এই নিয়ে একটা ভিডিও পাওয়া যাচ্ছিল, সেই ভিডিওটার কিয়দংশ আপনার দেখিয়েছি। তো এইটা বলে নেওয়া ভালো শুরুতেই যে এই ভিডিওটা গতকাল দেখাই, তারপর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ খুব পরিষ্কার করে জানায় যে মালদায় গাড়ির ধাক্কায় হতাহত হবার খবরটা সম্পূর্ণ ভুয়ো। তো সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, যেটা বার্তাটা দিয়েছেন সোশ্যাল মিডিয়া। কিন্তু ওই লোকটি তাহলে কি করে ওভাবে আহত হলো সেটা তারা ব্যাখ্যা করে একদমই বলেননি। হয়তো কেউ মারা যাননি, খবরটা ঠিক, কিন্তু ধাক্কার ব্যাখ্যাটা কি, রক্তাক্ত মানুষের ব্যাখ্যাটা কি, সেটা দেননি। এরকম তো নয় যে লোকটি গায়ে আলতা লাগিয়ে পড়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাখ্যা জানানো উচিত, আমি জানিয়ে দিলাম। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ওই গতকালই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই কমিশনকে খুব দুষেছিলেন, নির্বাচন কমিশনকে। কিন্তু দুষেও এই যে পুরো ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব একটা দাখিল করেছিলেন, যে কিছু লোক নাকি বিজেপির মদতে বা ওই রকম কারো মদতে গোলমাল পাকাচ্ছে। ওদিকে তারপরে গতকালই নানা ঘটনা ঘটতে শুরু করেছে, প্রচণ্ড পরিমাণে তদন্ত ইত্যাদি শুরু হয়েছে। এবং ওই এলাকায় যিনি আইএসএফের প্রার্থী, তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি আবার বলছেন তাকে ফাঁসানো হয়েছে। সেটা ঠিক বা ভুল হতে পারে, কিন্তু যেটা নিয়ে কোনো ভুল নেই যে গতকাল যে আমাদের ভিডিওটাতেও দেখানো হয়েছিল, সুজাপুরের বিক্ষোভে গাড়ির মাথায় দাঁড়িয়ে যিনি বক্তৃতা দিচ্ছিলেন, তিনি একদা মিমের নেতা তথা সংগঠক ছিলেন। এখন আছেন কিনা জানি না, কিন্তু একদা ছিলেনই। এবং এই দুটো নাম ভেসে এসেছে, আইএসএফ এবং মিম। এবং একই সঙ্গে গতকাল নয়, গত পরশু থেকে মজার ব্যাপার হচ্ছে, নির্বাচন কমিশন আমরা আক্রান্ত বলে সমাজ মাধ্যমে নানা পোস্ট করে চলেছে। তো মানুষ নির্বাচন কমিশনের হাতে আক্রান্ত না নির্বাচন কমিশন মানুষের হাতে আক্রান্ত, এই নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু তারা এই পোস্টটা করে চলেছে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল করে। এটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক। আজ পর্যন্ত কোনো নির্বাচন কমিশনকে আমরা আক্রান্ত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখিনি। যেমন নির্বাচন কমিশনের মাথা একটা জায়গায় এসে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, সেটা তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে, এই জিনিসও কখনো দেখিনি। যাই হোক, নতুন জিনিস করে ওরা দেখাচ্ছেন। এই এসআইআরের মতো উদ্ভট অদ্ভুতুড়ের জিনিসও তো আমরা দেখিনি, করে দেখাচ্ছেন। তাই আমরা আক্রান্ত বলে তারা চারদিকে ছড়িয়ে দিচ্ছেন খবর, এটাও ঠিকই আছে, নতুন জিনিস করে দেখাচ্ছেন। তো এখানেই শেষ নয়, যে ওই ঘটনার পর আজকে আবার আদালত একটা বিশেষ শুনানি করেছে। সেখানে খুব তারা পরিষ্কারভাবে বলেছেন যে বাবা, আমরা কি জানি না কারা গোলমাল পাকিয়েছে। তো প্রধানমন্ত্রী একদম খুব পরিষ্কার দর্থহীন ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রী নয়, মাফ করবেন, প্রধান বিচারপতি, যে এটা শুধু বিচারকদের ভয় দেখানোর একটা চেষ্টাই নয়, একটা খুব স্পষ্ট চেষ্টাই নয়, এটা হচ্ছে আদালতকেও চ্যালেঞ্জ করা। এবং এটা একেবারেই কোনো সাধারণ ঘটনা নয়, বরং মনে হচ্ছে এটা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত একটা পদক্ষেপ, যেটার একমাত্র লক্ষ্য হচ্ছে বিচারকদের মনোবল ভেঙে দেওয়া এবং বাকি থাকা মামলাগুলিতে নিষ্পত্তির গোটা প্রক্রিয়াটাই বন্ধ করে দেওয়া। খুব উদ্বেগ নিয়ে এই কথাগুলো বলেছেন। গতদিনই যে প্রধান বিচারপতির বেঞ্চ খুব স্পষ্ট করে জানিয়েছিল যে আজকে ভোট দিতে পারছেন না তো কি, তার মানে কি ভোটাধিকার চলে গেল, পরে দেবেন। তো তিনি এখন বিচারপতিদের মনোবল ভেঙে যাচ্ছে, এই নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারকদের মনোবল ভেঙে যাওয়াটা খুব বড় ঘটনা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে খুব পরিষ্কার করে জানানো হয়েছে যে রাজ্যের মুখ্য সচিব, পুলিশের ডিজি, মালদার জেলা শাসক এবং পুলিশ সুপার, এদের প্রত্যেককে শোকজ করে দেওয়া হলো। কি শোকজ, কী কারণ দর্শাতে বলা হয়েছে না, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না সেটা কারণসহ জানাতে হবে। তো এইটা নাকি প্রশাসনের বিরুদ্ধে কড়া বার্তা বলে জানানো হচ্ছে। আমার মাথায় ঢোকেনি কী করে প্রশাসনের বিরুদ্ধে কড়া বার্তা হয়, কারণ নির্বাচন কমিশনই তো এদেরকে নিয়োগ করেছিলেন কদিন আগে গোটা প্রশাসনকে রদবদল করে। তাহলে কি বার্তাটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে? কিন্তু পড়ে বোঝার কোনো উপায় নেই কোনো মিডিয়া। বলা হচ্ছে রাজ্য প্রশাসনের হাতে। রাজ্য প্রশাসনের হাতে কার্যত কিছুই নেই, আধিকারিকরাও নেই, চালাচ্ছেন নির্বাচন কমিশন, কিন্তু কড়া বার্তা নাকি রাজ্য প্রশাসনের প্রতি। তো এটা কি করে হয় এই মজার জিনিস, সে আমি জানি না, কিন্তু এই বড় বড় আইনজ্ঞরা আছেন, নিশ্চয়ই বলবেন।
তো একই সঙ্গে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এনআইএ বা সিবিআই দিয়ে তদন্ত করতে হবে। এই আর একটা মজার কল, কোথাও কিছু হলো কি হলো না, সিবিআই এসে যাবে, এনআইএ এসে যাবে, তাদের রোবট এসে যাবে, অথচ এরা প্রচুর তদন্ত করে কাকে দোষী সাব্যস্ত করেছে তার রেট যদি দেখেন, হার যদি দেখেন, চোখ কপালে উঠবে, প্রায় কাউকেই করতে পারে না। তবু এদেরকে একটা জাঁক জমক নিয়ে রোবট টোবট নিয়ে চলে আসবে, এদেরকে নামিয়ে দেওয়া হবে। এক্ষেত্রেও হয়েছে, তা কি আর বলবো, হয়েছে হয়েছে। এবং এত কিছু দেখে সংবাদ মাধ্যম বলছে কি ভয়ানক বিচার ব্যবস্থা আক্রান্ত, যে ধাক্কা দিয়ে চলে গেল, খবরটা প্রায় আর শুনতেই পাওয়া যাচ্ছে না। ঠিক হোক ভুল হোক, অভিযোগ তো উঠেছে, সেটা নিয়ে হইচইয়ের কোনো কথা নেই। হতো যদি যাদবপুর ইউনিভার্সিটিতে রাজ্যের কোনো ঘটনা, তখন সে নিয়ে হই হট্টগোল পড়ে যেত। কিন্তু এইখানে কোথায় কে একজন লোক চাপা পড়লেও পড়তে পারে, মুর্শিদাবাদ মালদা, কার কি যায় আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওদিকে মুখ্যমন্ত্রীর হচ্ছে শাঁখের করাত হাতে, আগেই বললাম প্রশাসন কিছুই নেই। তো খুব স্পষ্ট, যদি বিরোধী যে ইমেজটা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়তেন সেটা যদি থাকতো, হাতে প্রশাসন কিছু নেই, দায়টায় কিছু নেই, কোনো পরিষ্কার ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু উনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার বড় দায়, ভোট বড় বালায়, তিনি কার্যত কোর্টের সঙ্গে একমত হয়ে গেছেন, বলেছেন প্ররোচনায় পা দেবেন না, এবং খুব স্পষ্ট করে বলেছেন যে আমারও ক্ষোভ আছে, তাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই 22 লাখ লোকের নাম উঠেছিল। কিন্তু জাজেদের আটকে রাখা কাদের প্ল্যান, যারা এই কাজটা করেছে একটাকেও যেন ছাড়া না হয়, এবং এটা আমার দলের পরিকল্পনা নয়, আমরা লড়ে নেব শান্তিতে। একটা জনসভায় বলেছেন আমরা লড়ে নেব শান্তিতে কীভাবে লড়া হবে আমি বুঝিনি, যাই বলেছেন। তো তারপর বলেছেন কি হবে, কতগুলো ছেলেকে এবার সিবিআই গ্রেপ্তার করবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবারে এনআইএ নিয়ে চলে যাবে, এবার জেলের মধ্যে নিয়ে গিয়ে বিজেপি করবি। তো তার এই অননুকরণীয় ভঙ্গিতে উনি বলেছেন জেলের মধ্যে নিয়ে গিয়ে বলবেন বিজেপি করবি। তো এই অংশটা নিয়ে আপত্তির কিছু নেই। তো মিম নিয়েও আলাদা করে কিছু বলার নেই, মিমের কিছু এজেন্ডা থাকতেই পারে এবং আছেও, সে আমরা জানি। তো তারা নানা এজেন্ডা নিয়ে নানা কাজ করবে, চিত্রনাট্য মেনে কাজ করবে। কিন্তু যেটা প্রশ্ন, লোকে তাহলে কি করবে? লোকে যারা খুব ওখানে ওই একটা মিমের লোক আছে, আমি যাব না বলে তারা পালিয়ে আসবে, যার নাম বাদ পড়ে গেছে তালিকা থেকে, সে কি করবে? ওরে বাবা, ওখানে দুটো আইএসএফ থাকতে পারে, আমি বিক্ষোভ দেখাবো না? তারা হাত গুটিয়ে বসে থাকবে, কবে আদালত তাদের উপর কৃপা করবে? মনে হচ্ছে সেরকমই একটা পন্থা বাতলানো হচ্ছে। এবং সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে যে লোকে বাদ গেছে যাক, গ্রাম মানুষ তালিকা থেকে উবে গেছে যাক, একমাত্র আইন এবং আইনের পথে থাকুন। মানে আইনের পথটা কি? সেটা হচ্ছে প্রথমে লিস্টে নাম তুলতে লাইন দিন, তারপর আবারও বিচারাধীন হয়ে লাইন দিন, তারপর সম্পূর্ণ বাদ পড়ে গেলে ট্রাইব্যুনালের জন্য লাইন দিন। সেই ট্রাইব্যুনাল কবে আসবে, কোথায় আছে, কিভাবে হবে, পদ্ধতি কি, এসব কেউ জানে না, কিন্তু জানার দরকারও নেই, কারণ এগুলো তো অনেক পরের ব্যাপার। প্রথমে আসবে অফিসারদের নিরাপত্তা, অফিসারদের মধ্যেও আবার বড় জাত হলেন যে বিচার বিভাগীয় আধিকারিক যারা, তাদের নিরাপত্তা। তারপর আছে যে কেন্দ্রীয় নানা মন্ত্রী শান্ত্রীদের নিরাপত্তা, তারপর আসবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, তারপর আসবে যে পশ্চিমবঙ্গে যে বিহারি ভোটাররা আসবেন ভোট দিতে, তাদের নিরাপত্তা, গুজরাটি যারা পড়ে আছেন তাদের নিরাপত্তা। এরপরে বাঙালিদের লাইন কখনো এলেও আসতে পারে, নিশ্চয়ই একদিন আসবে, ধৈর্য ধরুন। যেমন এখনও সুইটি বিবি, নামটা কি নিশ্চয়ই মনে আছে, যাকে তথাকথিত পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, যেমন উনি এখনও বাংলাদেশের জেলে ধৈর্য ধরে বসে আছেন, আপনারাও থাকুন। তাতে হয়তো 10-20 বছর লাগবে, তাতে হয়তো এবার ভোট দিতে পারবেন না, তাতে হয়তো সামনের বারও ভোট দিতে পারবেন না, হয়তো তারপরের বারও পারবেন না, হয়তো কোনো দিনই পারবেন না। তো যদি ধরুন কোনো দিনই না দিতেও পারেন, যদি ধরুন পুশব্যাকই করে দেয় ধরে, তাতে কি? এইভাবে তো আইন মতে ভোটাধিকার চলে যাওয়া যায় না। আপনি শুধু ভোট দিতে পাচ্ছেন না, আপনাকে শুধু পুশব্যাক করে দেওয়া হচ্ছে, কিন্তু ভোটাধিকার আপনার যায়নি। তো একদিন নেই ফিরে আসবে ভোটাধিকার, তা না, কিন্তু একদিন নিশ্চয়ই আসবে। আপনার না হলেও আপনার ছেলেমেয়ের আসবে, না হলেও আপনার নাতি নাতনির আসবে। আর যদি কারোরই না আসে, মনে রাখবেন ভোটাধিকার ব্যাংকের লকারে কোনো এক জায়গায় গচ্ছিত আছে, আপনার কাছে নেই, কিন্তু কোনো এক জায়গায় আছে তো। তাই এই সব ভেবে নিশ্চিন্ত থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না, শুধু দেখে যাবেন এমন একটা নির্বাচন কমিশন ভারতবর্ষে এসেছে যারা মানুষের চাকর নয়, যারা মানুষকে সার্ভ করে না, যারা নির্বাচকদের উপর ডান্ডা ঘোরায়, তারা মনে করে কিছু একটা ফেভার করছে ভোটে নাম তুলে,
যাদের নাম উঠলো না তাদের হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে হবে, ন্যায্য হোক অন্যায্য হোক, এইভাবে তারা ডান্ডা চালাবে। এরকম একটা নির্বাচন কমিশন চারদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এমন কেন্দ্রীয় বাহিনী যারা বৈধ নাগরিককে পুশব্যাক করে। কয়েকটা জায়গা থেকে শুনছিলাম যে যেখানে প্রচুর নাম বাদ গেছে সেখানে বিক্ষোভের আশঙ্কায় নাকি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করে রাখা হয়েছে, তারা মার্চ করছে এবং এলাকা দেখলে মনে হচ্ছে একটা অধিকৃত এলাকায় ঢোকা হয়েছে। তো এমন নিরাপত্তা রক্ষী দেখুন যেখানে বিক্ষোভের আশঙ্কায়, এমন কেন্দ্রীয় বাহিনী দেখুন যারা বিক্ষোভের আশঙ্কায়, মানুষের ন্যায্য বিক্ষোভের আশঙ্কায় তাদেরকে ডান্ডা মারতে হবে বলে এলাকা টহল দেয় যেন অধিকৃত এলাকা। এমন নিরাপত্তা বাহিনী দেখুন যারা বৈধ নাগরিককে পুশব্যাক করে দেওয়া হয়, তাদেরকে আর ফেরত আনা যায় না। এখনও অনেকে বসে আছেন, কিছু হয় না নিরাপত্তা রক্ষীদের, নিরাপত্তা বাহিনীর মানুষ ভোগে এরকম নিরাপত্তা রক্ষী। এমন সংবাদ মাধ্যম দেখুন যারা ওই গাড়ি চাপা পড়ার অভিযোগ নিয়ে টু শব্দ করে না, বিচার বিভাগীয় আধিকারিকদের কি হলো, কি হিংসা, মানুষ বাদ পড়ে যাওয়াটা কোনো হিংসা নয়। কি হিংসা, কজন মানুষ শুধু গাড়ি আটকেছে বলে, অবরোধ করেছে বলে হিংসা দেখে চিৎকার চেঁচামেচি করে, তাদের শির দ্বারা প্লাস্টিকের তৈরি মালিকের পায়ে, নামক মালিকের পায়ে সর্বক্ষণ ঝুঁকেই থাকে। এরকম সংবাদ মাধ্যমকে দেখুন। আর এমন রাজনৈতিক দলগুলোকে দেখুন যারা মানুষের স্বার্থে নাকি আপ্রাণ লড়ে যাচ্ছে, মানুষের স্বার্থে নাকি ভোটে দাঁড়িয়ে পড়েছে, মানুষের সেবা করার জন্য নিবেদিত প্রাণ, কিন্তু কোথায় মানুষের সেবা করছে ঠিক বোঝা যাচ্ছে না। মানুষ যখন বাদ পড়ে যাচ্ছেন, মানুষ যখন তালিকাহীন হয়ে যাচ্ছেন, মানুষ যখন বেনাগরিক হয়ে যাবার আশঙ্কায় ভুগছেন, মানুষ যখন নাগরিকত্বহীন হয়ে পুশব্যাক হয়ে যাবার আশঙ্কায় ভুগছেন, মানুষের মাথায় যখন ডিটেনশন ক্যাম্পের খাঁড়া, তখন তারা ভোট রঙ্গে লিপ্ত। এই নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এইসব রাজনৈতিক দল দেখুন। তো সব মিলিয়ে এটাকে আপনারা বলতে পারেন দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাস, যেটা এখন বাংলার বুকে চলছে। রয়্যাল বেঙ্গল সার্কাসের নির্বাচনী ধামাকা দেখে মুগ্ধ হন। গদি মিডিয়ায় চলছে, অজস্র সাক্ষাৎকার আসছে, অজস্র প্রার্থীদের, অজস্র পদপ্রার্থীদের, অজস্র মুখপাত্রদের দেখে মুগ্ধ হন। চোখ ধাঁধিয়ে যাবে। চিৎকার চেঁচামেচি শুনলে, তরজা শুনলে মনে হবে খেউড়ের আসরে চলে এসেছে। এইসব নিয়ে ব্যস্ত থাকুন। কিন্তু লাখে লাখে মানুষ যে বাদ পড়ে গেল, তাদের ন্যায্য অধিকার নিয়ে কোনো কথা বলবেন না, চিন্তা ভাবনা করবেন না। তাই এইটাই হলো এই মুহূর্তের পরিস্থিতি। তো এইটা আপনি মেনে নেবেন কি নেবেন না আমি জানি না, আমার পক্ষে এটা খুব একটা ন্যায্য জিনিস মনে হয় না। তাই এই কথাগুলো বললাম। যারা মনে করেন ভিডিওটা চারদিকে ছড়ানোর অতি অবশ্যই ছড়াবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটু হাইপ করবেন এগুলো, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কয়েকজন জিজ্ঞাসা করেছেন কি করে যোগাযোগ করা যায়। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের একটা মেল আইডি আছে, এগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা ইচ্ছা হয় যোগদান করে দিতে পারবেন। আর যদি কিছু কাজে কর্মে লাগতে চান, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দেবো। যদি যোগদান যারা কাজ করতে চান তারা কীভাবে করতে পারেন আমি বার্তাটা দেব। তো অবশ্যই যোগাযোগ রাখবেন, অবশ্যই সমস্যার হয়ে ওঠার চেষ্টা করব আমরা সবাই মিলে। সবাই ভালো থাকবেন। আর আগেই যেটা বললাম, বার্তাগুলো দেবেন, চারদিকে ছড়িয়ে দেবেন, কারণ অন্য কেউ কিছু করে দেবে বলে মনে হচ্ছে না। যা করার, যা প্রচার করার আমাদেরই করতে হবে, যা কথা বললাম আমাদেরই বলতে হবে। তো আজকে এইটুকুই। নমস্কার।